খদিজা এলো তার কিছুক্ষণ বাদে। মির্জা বললেন, তোর সাথে না পাখির দাকুমড়ার সম্পর্ক? যে, তাহলে সে তোর এই চিঠি লিখছে কেন? কি চিঠি? আমি তো খালি টাকা দেখছি, চিঠি তো দেখি নাই। পরে রুস্তম আমারে কইল, কিন্তু সেই চিঠি তো আমি পড়তেও পারলাম না। আমি পড়ে শোনাইতেছি, সে তোরে লিখছে বলে চিঠিটা পড়তে লাগলেন মহেশ মির্জা। খালা, আপনি আমারে মাফ কইরা দিয়েন। আপনার সঙ্গে অনেক অন্যায় আমি করছি, না বুঝা করছি। কারণ আপনার দুঃখ কষ্ট আমি বুঝি নাই, এখন বুঝি। কিন্তু বুঝাও আপনার জন্য কিছু করার সামর্থ্য আমার নাই। তাই একটা কাজ আপনি করবেন, এটা আমি চাই। আপনি আমার আব্বারে বিয়া কইরা তার সঙ্গে ঘর সংসার করবেন। খালা, আমার মৃত্যুর পর আমার ভাইডারে দেখার আর কেউ থাকবো না, এই দায়িত্বটা আমি আপনারে দিয়ে গেলাম। আর আমার কাছে কিছু টাকা ছিল, মির্জা দিছিল, সেই টাকাগুলোও দিলাম। আপনি এইগুলা খরচ করবেন, আর আমার ভাইডারে নিজের সন্তানের মতন দেখবেন। এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ ছিল না। চিঠি পড়ার শেষে মির্জা থামলেন, তারপর বললেন, এই কথা সে তোরে লিখলো কেন তা তো জানি না। আমার সঙ্গে তার এসব নিয়ে কোনো কথাই হয় নাই। আর আমার মনে হয় ওর যদি কোনো দোষ থাকতো তাহলে কি আমি এই চিঠি আর টাকা রুস্তমরে দিতাম? তাও অত দূর দৌড়াই আইসা? মহেশ মির্জা খদিজার কথা শুনে দীর্ঘ সময় চুপ করে রইলেন। তারপর বললেন, তোর কথা আমি বিশ্বাস করলাম। এখন যা, পাখিরে ঢাকার থেকে ভালো ডাক্তার দেখায় নিয়ে আয়। তুই আর আমজাদ যাবি পাখির সঙ্গে। আচ্ছা, আরেকটা কথা, যে বিশ্বাস আমার খুব পছন্দ, অবিশ্বাস না, কথাটা মনে রাখিস। যে, আর এই নে টাকা, এগুলা তোরই। খদিজা হাত বাড়িয়ে টাকাটা নিল। মহেশ মির্জা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, রুস্তম ট্রলার তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা কর, বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর গিয়া লঞ্চ ধরতে পারবো না। সারাদিন পাখি আর তেমন সারা শব্দ করলো না। শেকড় কাটা লতার মতো নেতিয়ে পড়েছে সে। তারা মাহিমাগঞ্জ থেকে ঢাকার লঞ্চে উঠল সন্ধ্যার পর পর। এই লঞ্চ পরদিন ভোরে গিয়ে ঢাকার সদরঘাটে পৌঁছাবে। রাতটা কাটাতে হবে লঞ্চেই। স্বল্প আয়ের মানুষের জন্য ডেকে হুগলা পাতার ঢালাও বিছানা। সেই বিছানায় যে যার মতো করে বাড়ি থেকে বয়ে আনা বিছানার চাদর বিছিয়ে নিয়েছে। খদিজাও এনেছে। সেখানে নিঃসারে ঘুমাচ্ছে পাখি। তার অবস্থা বিশেষ ভালো নয়। রক্তক্ষরণ এখন অনেকটা কমলেও খদিজা অতিরিক্ত ব্যবস্থা হিসেবে জানালার পর্দা খুলে নিয়ে এসেছে। সেই পর্দা পাখির চারপাশে টানিয়ে তাদের জায়গাটা অন্যদের থেকে আলাদা করে নিয়েছে। লঞ্চঘাট বাজার থেকে প্লাস্টিকের একখানা পাত্রও নিয়ে এসেছে সে, রাত বিরেতে দরকার হলে পাখি যাতে ব্যবহার করতে পারে। বিষয়টা দেখে হামজাদ ভারী বিরক্ত হলো। খদিজা যদি সবকিছুর এমন ব্যবস্থাই করে থাকে, তাহলে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে কিভাবে? খদিজা অবশ্য তাদের এই পরিকল্পনার কথা জানে না, তাকে বলাও যাবে না। কিন্তু পাখি যদি এখন বাথরুম চাপলে খদিজার আনা এই প্লাস্টিকের পাত্রেই সেরে ফেলে, তাহলে তার উদ্দেশ্য সফল হবে কি করে? পাখিকে তো আগে লঞ্চের পেছনের ওই সরু কার্নিশটার কাছে পর্যন্ত যেতে হবে। তবে পাখির যা অবস্থা, তাতে মনে হয় না সে ওই অবধি যেতে পারবে। ঠিকঠাক দাঁড়ানোর শক্তিও তার নেই। তার ওপর লঞ্চে আজ গিজগিজে মানুষ, পা ফেলার জায়গা পর্যন্ত নেই। আমজাদ তবুও নিচে গিয়ে বার কয়েক দেখে এসেছে। এতে তার মেজাজ আরও খিঁচড়ে গেছে। ধূমপায়ী লোকগুলো একের পর এক দল বেঁধে ওখানে গিয়ে বিড়ি সিগারেট ফুঁকছে, গল্প গুজব করছে। সেই গল্প শেষ হতে না হতেই আরেক দল আসছে, তারাও গল্প গুজব করছে। ভাবগতিক দেখে মনে হচ্ছে না যে এই জায়গা আর কখনো ফাঁকা হবে। আর ফাঁকা না হলে কাজটা করবে কি করে সে? নিশ্চয়ই কাঁধে করে পাখিকে বয়ে এনে জুপ করে নদীতে ফেলে দিতে পারবে না। ঘটনা ঘটাতে হবে খুব বিশ্বাসযোগ্য উপায়ে। পাখিকে হাত ধরে ধরে ওখানে নিয়ে যেতে হবে। তারপর সরু কানে সে ঠিক প্রান্তে গিয়ে আচমকা পা পিছলে পড়ে যাবে সে। এই সময় সবার অগোচরে পাখির হাত ছেড়ে দেবে আমজাদ। দুর্বল পাখি তাল সামলাতে না পেরে পড়ে যাবে পানিতে। এই ছিল আমজাদের পরিকল্পনা। প্রয়োজনে কিছুক্ষণ পর চিৎকার করে কান্নাকাটিও করবে সে। ততক্ষণে অবশ্য পাখি তলিয়ে যাবে নদীর জলে। যে তীব্র স্রোত নদীতে, তাতে সে কোথায় ভেসে যাবে কে জানে। ওই মানুষ খুঁজে পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই।